আজকে রাইট ফর্ম অফ ভার্বের এমন 6টি নিয়ম আলোচনা করব। এই 6টি নিয়ম যদি আপনি জানেন তাহলে রাইট ফর্ম অফ ভার্বের সম্পূর্ণ মার্কটি আপনি পাবেন। আপনি যে ক্লাসই পড়েন, ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, যে ক্লাসে পড়েন, মাত্র 6টি নিয়ম। এই 6টি নিয়ম যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে রাইট ফর্ম অফ ভার্বের ফুল মার্কস। এর প্রথম নিয়মটা হচ্ছে, খেয়াল করবেন, 6টি নিয়ম খুব ভালো করে শুনবেন, সারা জীবন রাইট ফর্ম অফ ভার্ব খুব ভালো পারবেন। 1 নাম্বার নিয়মটা হচ্ছে, যদি কখনো দেখতে পান যে একদম বাক্যের শুরুতে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ দেখতে পান তাহলে কোনো কথা নেই। একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ পাবেন, চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি বসাই দিবেন, শেষ। আপনি ইংরেজি পারেন না, কোনো অসুবিধা নেই, দেখবেন সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ আছে কিনা। ওকে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ পাবেন, ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। উদাহরণ দিয়ে দেখেন, ধরেন লেখা আছে এরকম, ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ। দেখেন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, কোনো কথা নেই, এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবেন, ব্যাস হয়ে গেল। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। যে কোনো সেন্টেন্সের উদাহরণ দেওয়ার প্রয়োজন হবে না, আপনি যে কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ পাবেন, কোনো কথা হবে না, ভার্ব প্লাস আইএনজি করে দিবেন, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার নিয়মটা মনে রাখবেন হচ্ছে, যদি দেখেন প্রিপজিশন এর পরে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকের এই 6টা নিয়মের মধ্যে সর্বশেষ নিয়ম যেটা বলবো, মানে 6 নাম্বার নিয়মটি, কখনো দেখা যায় আপনাদের পরীক্ষাতে যে 10টি গ্যাপ আসবে, এই শেষ 6 নাম্বার যে নিয়মটি, এই একটা নিয়মেই আপনি 10টা গ্যাপ পূরণ করতে পারবেন। এমনও কখনো বোর্ড প্রশ্ন আসে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে, যে এই 6 নাম্বার নিয়মটি প্রয়োগ করেই আপনি 10টা গ্যাপ পূরণ করতে পারবেন। ওকে, এই জন্য 6টা নিয়মে খুব ভালো করে শোনেন। তাহলে কি বললাম, প্রিপজিশনের পরে, যদি কখনো প্রিপজিশনের পরে গ্যাপ দেখতে পান তাহলে ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। শুধু মনে রাখবেন টু বাদে, এই টু এর পরে যদি গ্যাপ দেখতে পান তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন, টু বাদে অন্য যে কোনো প্রিপজিশন, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, যে কোনো প্রিপজিশনের পরে যদি গ্যাপ দেখতে পান কোনো কথা হবে না, ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। দেখেন, ধরেন আমরা বললাম হি ওয়েন্ট টু ঢাকা। He went to Dhaka for dash search a job. ওকে, দেখেন ফর একটা প্রিপজিশন। ওকে, প্রিপজিশনের পর গ্যাপ পাইছেন, কোনো কথা বলবেন না, এই ভার্বের সাথে যে ভার্বটা পাবেন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। ওকে, দেখেন আপনি বলতে পারেন যে ইউ ক্যান নট লার্ন anything without dash make mistakes। খেয়াল করেন, উইদাউট একটা প্রিপজিশন এবং এই প্রিপজিশনের পর গ্যাপ পাইছেন, কি করবেন? কোনো কথা হবে না, ব্যাস এই মেকের সাথে আইএনজি যোগ করে দেন, অর্থাৎ মেকিং। একদম সহজ নিয়ম। তাহলে বাক্যের শুরুতে যদি গ্যাপ পান ভার্ব প্লাস আইএনজি করবেন, আর যদি প্রিপজিশনের পরে গ্যাপ পান তাহলে কি করবেন? ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। আপনি ইংরেজি না পারলেও এইটাই করবেন। শুধুমাত্র টু এর পরে যদি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কি করবেন? ভার্বের বেস ফর্ম বসাবেন। বাকি সব ক্ষেত্রে, সব প্রিপজিশনের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। এবার আসেন 3 নাম্বার নিয়মটা। 3 নম্বর নিয়মটা হচ্ছে, যদি কখনো দেখতে পান যে একটা সিম্পল সেন্টেন্স কি, যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর একটা মজার ব্যাপার হচ্ছে ওই সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে যদি দেখতে পান যে একটা ভার্ব আছে, সিম্পল সেন্টেন্সে মনে রাখবেন, সিম্পল সেন্টেন্স এ একটি ভার্ব আছে, একটি ভার্ব থাকা সত্ত্বেও আরেকটি গ্যাপ থাকলে, যদি কখনো দেখেন যে একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব আছে এবং ওই সেন্টেন্সে যে কোনো জায়গাতে যদি আর একটা গ্যাপ দেখতে পান তাহলে কি করবেন? ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। কারণ আমরা যদি বলি পিপুল, খেয়াল করেন, পিপুল ড্যাশ ইন দি ভিলেজ
ভিলেজ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। ওকে, খেয়াল করেন, তাহলে এইটা একটা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন নেই, তাহলে একটা ভার্ব আমরা পেয়েছি। ওকে, এখন এই সেন্টেন্সের মধ্যে আর যে কোনো জায়গাতে যদি আরেকটা গ্যাপ দেখতে পাই, তাহলে সেখানে কি করবেন, ভার্ব প্লাস আইএনজি করে দিবেন, অর্থাৎ এটার আনসার কি হবে, লিভিং। বুঝা গেল? আচ্ছা, আবার দেখেন, ধরেন আমরা বললাম যে হি টার্নড, হি টার্নড দি হুইল, হি টার্নড দি হুইল of his fortune, of his fortune dash work hard। একটু খেয়াল করেন, তাহলে এখানে আমরা একটা ভার্ব পেয়েছি, একটা ভার্ব, এবং এই সেন্টেন্সের মধ্যে কি কোনো কনজাংশন নেই, এবং এই সেন্টেন্সের মধ্যে আরেক জায়গায় গ্যাপ পেয়েছি। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকা সত্ত্বেও যদি আরেকটা গ্যাপ থাকে, তাহলে ওই ভার্বের সাথে কি করবো আমরা, আইএনজি যোগ করে দিব। তাহলে এটার অ্যান্সার কি হবে, ওয়ার্কিং। এই যে ওয়ার্কিং। ওকে, তবে এই জায়গাতে একটা কথা মনে রাখবেন, যদি কখনো উদ্দেশ্য প্রকাশ পাই, খেয়াল করবেন জাস্ট এইটুকু, যদি কখনো উদ্দেশ্য প্রকাশ পাই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, টু প্লাস ভার্ব করবেন। উদ্দেশ্য যদি প্রকাশ পাই তাহলে কি করবেন, টু প্লাস ভার্ব করবেন। আমি এই একটা উদাহরণ দিয়ে দিই, দেখেন, কারণ আমরা বললাম যে উই স্টাডি হার্ড, উই স্টাডি হার্ড ড্যাশ গেট এ প্লাস। দেখেন, এই যে এ প্লাস পাওয়াটা কি, উদ্দেশ্য। এরকম উদ্দেশ্য যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টু গেট এ প্লাস, মানে সেক্ষেত্রে শুধুমাত্র টু প্লাস ভার্ব করবেন। তবে এই নিয়মটা পরীক্ষাতে খুব কম আসে, 100টা যদি গ্যাপ আসে তাহলে জানবেন 99টা আসবে এইটা, মানে ভার্ব প্লাস আইএনজি করা, আর একটা আসবে এই উদ্দেশ্য। জাস্ট আপনি একটু মাথায় রেখে দিন যে যদি কখনো উদ্দেশ্য প্রকাশ পাই তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র টু প্লাস ভার্ব হবে, বাকি সমস্ত ক্ষেত্রে একটা ভার্ব থাকা সত্ত্বেও যদি আর একটা গ্যাপ থাকে তো সেক্ষেত্রে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এতক্ষণে আমরা শিখলাম কয় নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম। এবারে আসেন 4 নাম্বার নিয়ম। এই 4 নাম্বার নিয়মটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে ইতোমধ্যেই 3টি নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে। একটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ব্যাচ, আরেকটি হচ্ছে ক্লাস 8-এর একাডেমিক ব্যাচ, আরেকটি হচ্ছে যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারে না, বাংলা থেকে ইংরেজি করতে পারে না, ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না, মানে ইংরেজিতে অতি দুর্বল, তাদের জন্য একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানোর ব্যাচ লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্স। একাডেমিক ব্যাচে ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকছে, এবং নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকছে। আপনারা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং ক্লাস শুরু করে দিন। ইতিমধ্যে 3টা ব্যাচেরই ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, এবারে আসেন আপনাদের 4 নাম্বার নিয়মটি। 4 নাম্বার নিয়ম হচ্ছে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। ওকে, যেমন ধরেন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, get used to, mind, help, while, now, at this moment, drastically, gradually, day by day, ব্যাস 4 নাম্বারটা মনে রাখবেন। এই ওয়ার্ডগুলো আপনি একটু মনে রাখবেন, সেটাকে একদম মুখস্থ করে ফেলবেন। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড এবং হেল্প, এই শব্দগুলোর পরে যদি গ্যাপ দেখতে পান তাহলে ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। কি করবেন, ভার্ব প্লাস আইএনজি। আপনি ইংরেজি পারেন না, অসুবিধা নাই, আপনি জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখবেন। এই ওয়ার্ডগুলোর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। আর হোয়াইলের ক্ষেত্রে একটু আলাদা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে হোয়াইলের ঠিক পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ একটা ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার যোগ করবেন, তারপরে ভার্ব প্লাস আইএনজি করবেন। আমি এটার একটা উদাহরণ দিই, দেখেন, ধরেন আমরা বললাম, আমি একটু উপরে নিয়মগুলো মুছে দিই, দেখেন, ধরেন আমরা বললাম যে
I saw a bear. I saw a bear while dash walk through the forest. খেয়াল করেন এখানে কি আছে, হোয়াইলের পরে ঠিক পরে গ্যাপ আছে। এই হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে কি করবেন, আইএনজি যোগ করে দিবেন, ওয়াকিং। ওকে, আর যদি দেখেন যে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, কারণ এই গ্যাপটা এইভাবে আছে, এই গ্যাপটা আছে হচ্ছে আই, তখন কি করবেন, এটা তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ এই সাবজেক্টটা অনুযায়ী একটা ওয়াজ অথবা একটা ওয়ার যোগ করবেন। ওকে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার যোগ করবেন এবং এই ভার্বের সাথে কি করবেন, আইএনজি যোগ করে দিবেন। অর্থাৎ এটার আনসার কি হবে, ওয়াজ ওয়াকিং, ওয়াজ ওয়াকিং। ব্যাস, এই 6টা হয়ে গেল। এইবার আসেন, যদি কখনো দেখেন যে কোন সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি এবং ডে বাই ডে আছে, কোন সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি এবং ডে বাই ডে আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে কি করবেন, সাবজেক্ট অনুযায়ী একটা এম, ইজ, আর যোগ করে নেবেন, তারপরে ভার প্লাস আইএনজি করে দিবেন, ভার প্লাস আইএনজি। একটা সাবজেক্ট অনুযায়ী কি হবে, এম ইজ আর হবে, আর তারপরে কি হবে, ভার প্লাস আইএনজি হবে। দেখেন উদাহরণ দিই, তখন আমরা বললাম যে দি উইমেন অফ বাংলাদেশ ড্যাশ ডেভেলপ ডে বাই ডে। ব্যাস, এই সেন্টেন্সের মধ্যে কি আছে, ডে বাই ডে আছে। ওকে, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উইমেন হচ্ছে প্লুরাল নাউন, অর্থাৎ অ্যান্সারটা কি হবে, আর ডেভেলপিং। তাহলে মনে রাখবেন, কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী একটা অ্যামিজার যোগ হবে, এরপরে ভার প্লাস আইএনজি করে দিবেন। ক্লিয়ার? আপনি ইংরেজি পারেন না, অসুবিধা নাই, আপনি জাস্ট এই নিয়মগুলো মনে রাখেন, আপনি বাংলা অর্থ করা ছাড়াই আপনি পুরো মার্কটাই পাবেন। তাহলে এই গেল হচ্ছে 4 নাম্বার নিয়ম। এবার আসেন 5 নাম্বার নিয়মে। 5 নাম্বারটা হচ্ছে এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং। গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং। তারপরে হচ্ছে অলরেডি, রিসেন্টলি, ইয়েট। দেখেন, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। এই শব্দগুলো খেয়াল রাখবেন, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি করবেন, ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। কি করবেন, ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, যেমন দেখেন, যদি বলা হয় দি প্রবলেম শুড বি ড্যাশ সলভ উইথ নো টাইম। খেয়াল করেন, বির পরে গ্যাপ আছে, কোনো কথা নাই, ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিবেন। ওকে, তাহলে মনে রাখবেন, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, এই শব্দগুলোর পরে গ্যাপ থাকলে কি হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলরেডি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, জাস্ট, আর হচ্ছে জাস্ট নাও, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী আপনি কি করবেন, একটা হ্যাভ অথবা একটা হ্যাজ যোগ করবেন, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিবেন। যেমন ধরেন, আমরা যদি এই উদাহরণটা দিই যে হি অলরেডি ড্যাশ কমপ্লিট হিজ ওয়ার্ক। ওকে, তাহলে সেন্টেন্সে কি আছে, অলরেডি আছে, তার মানে এটা প্রেজেন্ট
পারফেক্ট টেন্স, অর্থাৎ অ্যান্সার হবে সাবজেক্ট অনুযায়ী একটা হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এটার অ্যান্সার কি হবে? হ্যাজ কমপ্লিটেড। কমপ্লিটেড, ব্যাস এই। তাহলে এই হচ্ছে 5 নাম্বার নিয়ম। এইবারে সেই নিয়মটি, সেই 6 নাম্বার নিয়মটি। 6 নাম্বার নিয়মটি খুব ভালো করে শুনবেন, কারণ কখনো কখনো দেখা যায় এই 6 নাম্বার নিয়মেই আপনি 10 টাকা পেয়ে গেছেন। ওকে, এই 6 নাম্বার নিয়মটা দেখেন। 6 নাম্বার নিয়মটি হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। খেয়াল করেন, একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট খেয়াল করবেন, যদি কখনো দেখেন যে সাবজেক্টে ঠিক পরে গ্যাপ আছে, কোথায় গ্যাপ? সাবজেক্টের পরে গ্যাপ, তাহলে আপনি খেয়াল করবেন যে ওই সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট। এখন প্রশ্ন করতে পারেন স্যার অ্যাক্টিভ সাবজেক্ট কি আর প্যাসিভ সাবজেক্টই বাকি? মনে রাখবেন, অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট ওই কাজটা করতে পারে, এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। যে সাবজেক্ট ওই কাজটা, ওই ভার্বের কাজটা করতে পারে, সেটা কি সাবজেক্ট? অ্যাক্টিভ সাবজেক্ট। আর যে সাবজেক্ট ওই ভার্বের কাজটা করতে পারে না, এটার নাম হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আমি 2টা উদাহরণ দিই, তাহলেই বুঝে যাবেন। ধরেন আমরা বললাম হি ড্যাশ ওয়ার্ক অল ডে লং। হি ড্যাশ ওয়ার্ক অল ডে লং, এইটা একটা। আর একটা হচ্ছে বললাম দি তাজমহল ড্যাশ বিল্ড many years ago। খেয়াল করেন, এখন দেখেন অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট চেনার বুদ্ধি বলি। এই ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। দেখেন এই যে হি মানে সে এই কাজটা করতে পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু দেখেন তাজমহল, এই বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, এই তাজমহল কি আসলে নির্মাণ করতে পারে না। তারপরে সাবজেক্টের জায়গায় আছে, তার মানে এই ধরনের সাবজেক্টকে বলা হয় কি? প্যাসিভ সাবজেক্ট। যদি কখনো দেখেন যে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ আছে, তাহলে বুঝে নেবেন এখানে হচ্ছে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অথবা ভার্বের পাস্ট ফর্ম বসবে। অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম। যদি ওই সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকে অথবা পুরো গল্পটা যদি অতীতকালের হয়, তাহলে এখানে আপনারা পাস্ট ফর্ম বসাবেন। যদি ওই সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকে অথবা পুরো গল্পটাই যদি অতীতকালের হয়, তাহলে তখন কি করবেন? ভার্বের পাস্ট ফর্ম বসাবেন। আর যদি গল্পটা অতীতকালের না হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। ওকে, এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা অতীত নির্দেশক কোনো চিহ্ন পাচ্ছি না, তার মানে এখন কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ওকে, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন বসাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস যোগ করে দিবেন, হয়ে গেল। আর সাবজেক্ট যদি প্যাসিভ সাবজেক্ট হয়, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব যোগ করে নেবেন। বিশেষ করে ওই এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার এইগুলা বেশি হয়, তবে কখনো কখনো মডাল প্লাস বিও হতে পারে। মেনলি কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, আর হবে, আর কখনো কখনো মডাল প্লাস বি হতে পারে। তো আপনারা সেন্টেন্সটা দেখলেই বুঝবেন যে কিনা মডাল প্লাস বি যোগ হবে কিনা। আবার অনেক সময় কি থাকে, মডালটা দেওয়াই থাকে, জাস্ট ওর উপর একটা বি যোগ করতে হয়। যেমন আমরা এখানে কি যোগ করব? এখানে আমাদের অতীত নির্দেশক চিহ্ন আছে, ম্যানি ইয়ার্স এগো, তাহলে আমরা এটা অ্যান্সার করব হচ্ছে ওয়াজ বিল্ড। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী একটা অ্যামিজার ওয়াজার যোগ করে নেবেন এবং এই ভার্বটা 3 নাম্বার ফর্ম করে দিবেন। আর কখনো কখনো কি বললাম, মডাল যোগ করা লাগতে পারে। মডালটা কেমন? যেমন ধরেন বললেন যে মোর ট্রিজ শুড ড্যাশ প্লান্ট। একটু খেয়াল করেন, এই যে ট্রিজ মানে গাছ, প্লান্ট মানে রোপণ করা। এখন বলেন গাছ কি রোপণ করতে পারে? গাছ রোপণ করতে পারে না, তার মানে এই সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এখন অলরেডি একটা মডেল দেওয়া আছে। ওকে, তাহলে এখন আমরা অ্যান্সারটা কি করব? বি প্লান্টেড, কারণ এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। ওকে, জাস্ট এই 6টা নিয়ম যদি আপনি ভালো করে খেয়াল করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আপনি রাইটম ভার্বের পুরো মার্কটাই পাবেন। আপনারা যারা এই যে 6টা নিয়ম এখন পর্যন্ত মনে রাখতে পারেননি, আমি আপনাদের জন্য পরামর্শ দেব, সেটা হচ্ছে এই ভিডিওটি আবার দেখবেন, আবার দেখে সুন্দর করে আপনার খাতায় নোট করে নেবেন, নোট করে ওই 6টা নিয়ম মুখস্থ করে ফেলবেন।
এই 6টা নিয়ম মুখস্থ করবেন, রাইট বা ভার্ব নিয়ে নো টেনশন। ওকে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, তো আপনারা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন, কারণ 3টা ব্যাচেরই ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।